আচ্ছা, শুনতে পাচ্ছ আমার কথা সবাই? হুম। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে, বুঝতে পারছো? দুর্ঘটনা হলো, আমাদের ক্লাসের আগের অংশটুকু রেকর্ডিং করা হয়নি, বুঝতে পারছো? রেকর্ড চালু করতে ভুলে গেছিলাম, মানে দেখি রেকর্ডিং চালু করা হয়নি। যাক, এখন দুর্ঘটনা ঘটে গেছে, কিছু করার নেই। এখন যা ক্ষতি হবার হয়ে গেছে। অন্য যাদের আগের ক্লাসে একটা শেয়ার করে দিব, তোমরা একটু দেখে নিবা, হ্যাঁ? আগের অংশটুকু যাদের দরকার হবে। ওকে স্যার। আচ্ছা, তো ঠিক আছে। তাহলে আমরা পড়লাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজের ব্যবহার, কিভাবে আমরা ওকে পাই। ডিপেন্ডেন্ট ক্লজের আরেকটা নাম হচ্ছে সাবঅর্ডিনেটর। কেন? কারণ সাবঅর্ডিনেটর যে যুক্ত হয়, যে সাবঅর্ডিনেটর আবার তিন ধরনের, একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কন্ডিশন, একটা হচ্ছে নাউন ক্লজ। এক একটার কাজ কিন্তু একটা। যেমন রিলেটিভ প্রোনাউন, এগুলো যারা যুক্ত হয়, রিলেটিভ প্রোনাউন দিয়ে যুক্ত সাবঅর্ডিনেট ক্লজকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলি। সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত সাবঅর্ডিনেটিং মানে সাবঅর্ডিনেট ক্লজগুলোকে আমরা অ্যাডভার্ব ক্লজ বলি। আর নাউন ক্লজ মার্কার দিয়ে যুক্ত ক্লজগুলোকে আমরা নাউন ক্লজ বলি। দেখো, এক একটার কাজে একটা, তাই না? তাহলে রিলেটিভ প্রোনাউন দিয়ে যুক্ত কি বলবো একে আমরা? কি ক্লজ বলবো? অ্যাডজেক্টিভ ক্লজ। সাবঅর্ডিনেট। হ্যাঁ, তাহলে রিলেটিভ প্রোনাউন দ্বারা যুক্ত যে ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, সেই ক্লজটাকে আমরা পার্সন স্পিচের ভিত্তিতে বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত, তাই তো, সাবঅর্ডিনেট ক্লজকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। আর নাউন ক্লজ মার্কার দিয়ে যুক্ত ক্লজগুলোকে আমরা বলবো হচ্ছে নাউন ক্লজ। তো সেই হিসাবে দেখো, টাইপস অফ ডিপেন্ডেন্ট ক্লজ, তাহলে দেয়ার আর থ্রি টাইপস অফ ডিপেন্ডেন্ট ক্লজ। তিন ধরনের ডিপেন্ডেন্ট ক্লজ আছে। একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে কোনটা কি হিসাবে বসবে তা আমরা সহজে বুঝে গেছি। নাউন ক্লজ মানেই হচ্ছে সে নাউনের অবস্থানে বসবে। নাউনের কয়টা অবস্থান ছিল বলো তো? পাঁচটা। পাঁচটা, তাই তো? তাই বলছে আ সাবঅর্ডিনেট ক্লজ হুইচ অ্যাক্টস অ্যাজ আ নাউন ইন আ সেন্টেন্স। তাহলে একটা সেন্টেন্সে নাউন হিসেবে বসে, বিং প্লেসড ইন আ পজিশন অফ নাউন, তাই তো? তাহলে নাউন পজিশনে ব্যবহার করলে পারেই সে নাউনের কাজ করবে এবং তাকে আমরা নাউন ক্লজ বলবো। অর্থাৎ যে সাবঅর্ডিনেট ক্লজটি সেন্টেন্সে নাউনের অবস্থানে বসে নাউনের কাজ করে তাকে নাউন ক্লজ বলে। তাহলে নাউনের অবস্থান কোথায় কোথায়? দেখো, এখানে আমি সাবজেক্টে বসিয়েছি যে হোয়াট এভার উই স্টাডি, আমরা যা কিছু স্টাডি করি না কেন, ইনক্রিজেস আওয়ার নলেজ, সেটা আমাদের নলেজকে বাড়িয়ে দেয়। তাহলে এটা বসেছে সাবজেক্ট হিসাবে এবং সেজন্য আমরা তাকে বলছি নাউন ক্লজ। ঠিক আছে? আর নাউন ক্লজ হিসাবে যে কনজাংশনটা থাকে, মানে সাবঅর্ডিনেটর থাকে, তাকে আমরা কি বলি বলো তো? তাহলে নাউন নাউন ক্লোজ নাউন ক্লজ ক্লজ মার্কার। মার্কার। তার মানে এই যে হোয়াট এভার হচ্ছে কি এই জায়গায় নাউন ক্লজ মার্কার। একইভাবে নাও আই রিয়েলাইজড, এখন আমি বুঝতে পেরেছি, হোয়াট ইউ হ্যাড থট, তুমি কি ভেবেছিলা। তাহলে তুমি কি ভেবেছিলা সেটা এখন আমি বুঝতে পেরেছি। তাহলে আমি কি বুঝতে পেরেছি বলো? হোয়াট ইউ হ্যাড থট। হ্যাঁ, তুমি কি ভেবেছিলা, তাই তো? তাহলে এটা হচ্ছে কি রিয়েলাইজ ভার্বের অবজেক্ট, আর অবজেক্ট হিসেবে বসেছে বিধায় এটাও একটা নাউন ক্লজ। তাহলে এইভাবে আমরা নাউনের অবস্থানে বসিয়ে নাউন ক্লজ তৈরি করব। যেমন আমি এখানে অসংখ্য বসিয়েছি। যেমন এইটার যদি কেউ আমাকে বলতে পারো যে এটার সেন্টেন্স স্ট্রাকচারটা কি, মানে টোটাল সেন্টেন্স প্যাটার্নটা, হ্যাঁ, আমাকে বলতে পারতে হবে। দেখি, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ইল। এইখানে সাবজেক্ট ডাই ট্রানজিটিভ ভার্ব প্লাস ডাইট্রান্সিটিভ ভার্ব। প্লাস রুট অবজেক্ট। হ্যাঁ, এই তো। তাহলে মি হচ্ছে কি আমাদের একটা অবজেক্ট, দ্যাট হি ওয়াজ ইল এটা একটা অবজেক্ট, কারণ সে বলেছিল, সে বলেছিল। তাহলে এখানে আমরা দুটো অবজেক্ট পাচ্ছি, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, কি বলেছিল, দ্যাট হি ওয়াজ ইল, তাই তো? এই কথাটা সে বলেছিল, এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। আর একটা হচ্ছে কাকে বলেছিল, মিকে, সে হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। হ্যাঁ, তাহলে এইভাবে এই টোল্ড ভার্বের কিন্তু দুটো অবজেক্ট রয়েছে, এই জন্য আমরা টোল্ড কে বলছি ডাই ট্রানজিটিভ। তাহলে সাবজেক্ট প্লাস ডাই ট্রানজিটিভ ভার্ব প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট, সাথে রয়েছে ডাইরেক্ট অবজেক্ট। আর ডাইরেক্ট অবজেক্টের ভিতরে একটা ক্লজই বসে গেছে, দেখো, দ্যাট হি ওয়াজ ইল, এটা কি একটা ক্লজ না? হ্যাঁ, তাহলে এটা কিন্তু একটা ক্লজ। ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে ক্লজের ভিতরে আবার দেখো একটা কনজাংশন আছে দ্যাট, সেই দ্যাটটা যেহেতু নাউন ক্লজ শুরু করেছে এই জন্য বলছে নাউন ক্লজ মার্কার। এই দ্যাটটা কিন্তু কোনো রিলেটিভ প্রোনাউন নয়। যখন রিলেটিভ প্রোনাউন হবে তখন সে পূর্বের নাউনকে রেফার করবে। এই দ্যাটটা দিয়ে কি আমি মিকে বোঝাচ্ছি বলো? না। কিন্তু যদি আমি এই সেমিস্টার করতাম, বললাম যে হি গেভ মি আ বুক দ্যাট ওয়াজ ইন্টারেস্টিং, সে আমাকে একটা বই দিয়েছিল যে বইটা খুব ইন্টারেস্টিং। এখন এটাও কিন্তু মনোট্রানজিটিভ ডাই ট্রানজিটিভ ভার্ব। দেখো, হি হচ্ছে সাবজেক্ট, গেভ হচ্ছে ডাই ট্রানজিটিভ ভার্ব, কারণ এখানে দুটো অবজেক্ট আছে, একটা মি একটা হচ্ছে বুক, তাই না?
দুটো অবজেক্ট। সে আমাকে একটা বই দিয়েছিল। এবার দ্যাট ওয়াজ ইন্টারেস্টিং, এই দ্যাট দিয়ে কাকে বোঝাচ্ছে? যেটা খুব ইন্টারেস্টিং ছিল বুককে। তাহলে এই দ্যাট হচ্ছে কি আমার নাউন ক্লজ মার্কার না রিলেটিভ প্রোনাউন? রিলেটিভ কারণ সে তার পূর্ববর্তী নাউনকে রিলেট করেছে। সে কিন্তু আর স্বাধীন, যেমন এই দ্যাট হি ওয়াজ ইল, এই দ্যাট কিন্তু কাউকে বোঝায়নি, তাই না? এটা জাস্ট একটা নতুন ক্লজ গঠন করতে ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা একটা ক্লজও গঠন করেছে, সাথে সাথে সে তার পূর্ববর্তী নাউনকে নির্দেশ করেছে, এই জন্য সে একটা প্রোনাউন হয়ে গেছে। অতএব যেহেতু রিলেট করছে, তার মানে এটা রিলেটিভ প্রোনাউন। বুঝতে পারছ? তার মানে এই দ্যাট ওয়াজ ইন্টারেস্টিং, এই রিলেটিভ প্রোনাউন দিয়ে গঠিত এই ক্লজটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করছে, কারণ সে তার পূর্ববর্তী নাউনকে মডিফাই করেছে, পোস্ট মডিফাই করেছে। তার মানে আমি যদি বলি এই সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজ কোনটা? এই হি গেভ মি আ বুক দ্যাট ওয়াজ ইন্টারেস্টিং, হি গেভ মি এ বুক, পুরোটাই একটা প্রিন্সিপাল ক্লজ। আর এই দ্যাট ওয়াজ ইন্টারেস্টিং প্রিন্সিপাল ক্লজের মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে না? কারণ কি এখানে যদি আমরা বলি হি গেভ মি, এই পুরোটা মিলে একটা অংশ, কারণ এটা একটা অবজেক্ট। দেখো তাহলে হি গেভ মি আ বুক দ্যাট ওয়াজ ইন্টারেস্টিং, তাহলে আ বুক দ্যাট ওয়াজ ইন্টারেস্টিং এটা কি একটা নাউন ফ্রেজের অংশ হিসেবে কাজ করছে না? এই বুককে পোস্ট মডিফাই করছে, এটা পোস্ট মডিফাই হিসেবে বসেছে, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ ক্লজ। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা কিন্তু বিষয়গুলোকে একদম কানেক্টেড করে নিতে পারি। একটা সেন্টেন্স পাওয়ার সাথে সাথে চোখে মুখে আমার একদম মানে তার স্ট্রাকচারটা ভেসে উঠবে যে এই সেন্টেন্সটা এইভাবে বসেছে। আচ্ছা, তাহলে গেল। এইভাবে দেখো এখানে আমি অনেকগুলো সেন্টেন্স দিয়েছি যেগুলো তোমরা নিজে বাসায় ট্রাই করবা। এখানে কিন্তু অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, যে এক্সাম্পলগুলো প্রত্যেকটা তোমরা নিজেরা ট্রাই করবে, দেখবা সহজেই বোঝা যাবে। অনেক সময় একটা জিনিস খেয়াল করো, অনেক সময় প্রিন্সিপাল ক্লজের একদম মধ্যেখানে কিন্তু আমাদের সাবঅর্ডিনেট ক্লজ বসতে পারে, ঠিক আছে? কেমন ভাবে? এখন যদি আমি বলি যে এই সেন্টেন্সটার ক্ষেত্রে আমাদের প্রিন্সিপাল ক্লজের মেইন অংশ কোনটুকু, কেউ বলতে পারবা? একটু আগে পড়ে নাও। বলো আমাদের একদম মেইন অংশ কোনটা, যেটুকুকে আমরা বাদ দিয়ে দিতে পারি? বাংলাদেশ থেকে শেষ অংশ পর্যন্ত। না না না, The news is হ্যাঁ, inspiring. এইটুকুকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কি দাঁড়াকে? দ্য নিউজ ইজ ভেরি ইন্সপায়ারিং, নিউজটা খুবই উৎসাহজনক, তাই তো? কেন? কোন নিউজ? কোন নিউজটা? এই নিউজকে এবার পোস্ট মডিফাই করা হয়েছে। কোন নিউজ? দ্যাট বাংলাদেশ হ্যাজ ওন, তাই তো? দ্য ওয়ার্ল্ড কাপ আন্ডার 19, তাই তো? ওয়ার্ল্ড কাপ আন্ডার 19 বাংলাদেশ জিতেছে, এই নিউজটা হচ্ছে ইন্সপায়ারিং। তাহলে দেখো একদম আমরা যাকে প্রিন্সিপাল বলছি, তাই তো, এর পেটের ভিতরে আমাদের একটা ক্লজ ঢুকে গেছে। কিভাবে ঢুকলো? কারণ সে যাকে রেফার করবে তার পাশে তো বসতে হবে, তাই না? তাহলে এইটাকে যদি আমি এখান থেকে বের করে নিয়ে পাশে বসাই তাহলে কি হবে বলো? নিউজ সম্পর্কে কি আমি জানি? হ্যাঁ, হবে না। অতএব যাকে তারপরে সাবঅর্ডিনেট ক্লজ গুলো বিশেষ করে রিলেটিভ প্রোনাউন দিয়ে বা হচ্ছে নাউন ক্লজ মার্কার দিয়ে, তাই তো, যেখানে বসার তাদেরকে সেখানে বসাতে হবে। সে প্রিন্সিপাল ক্লজের শুরুতে বসুক, যেমন সাবজেক্ট হিসেবে বসলে কি হয়, সে শুরুতেই বসে, তাই না? প্রিন্সিপাল ক্লজের শুরুতেই বসছে। অবজেক্টে বসলে শেষে বসছে। কখনো কখনো অ্যাডজেক্টিভ হিসাবে দেখা যায় শেষে শুরুতে প্রথমে যেখানে খুশি সেখানে সে বসতে পারে। এভাবে কিন্তু সে বসেছে। তাহলে এইভাবে আমরা একটু খেয়াল করব যে দেখো এখানে অনেকগুলো সেন্টেন্স ঠিক একইভাবে এভাবে ব্যবহার করেছি আমরা। আবার কখনো কখনো দেখাচ্ছে যে দুইটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, এই সেন্টেন্সটা যদি আমরা খেয়াল করি দুইটা করে আছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা এখানে নাউন ক্লজ হিসেবে পেয়েছি, কেন পেয়েছি সেটা আমরা বুঝতে পারছি যে কোনো একটা বিষয়কে রেফার করা হচ্ছে। আচ্ছা, তাহলে এটা গেল একটা ঘটনা, নাউন ক্লজ মার্কার। নাউন ক্লজ মার্কার হতে হলে কি কি হতে হবে? কোনো সেন্টেন্সের নাউনের অবস্থানে বসতে হবে, তাই তো? নাউনের অবস্থানে। এই যে আমরা এটা পেলাম, এটা কিন্তু একটি নাউন ক্লজ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ না শুধু, ঠিক আছে তো? এটা হলো কি, এটা নাউন ক্লজ, কারণ সেই পূর্ববর্তী নাউন সম্পর্কে একটা তথ্য দিচ্ছে। আমরা অ্যাপোজিশন করেছিলাম না? অ্যাপোজিশন করেছিলাম ফ্রেজ পড়তে গিয়ে। জি স্যার, জি স্যার। এই বাংলাদেশ হ্যাজ ওন দা ওয়ার্ল্ড কাপ, তাই তো, আন্ডার 19, এটা কিন্তু একটা নাউন ক্লজের অ্যাপোজিশন হিসেবে বসেছে, মানে নাউন ক্লজটা অ্যাপোজিশন। অ্যাপোজিশন কেন? কারণ নাউন এই যে নাউনটা কি সম্পর্কে সেটা এখানে বলা হয়েছে। নাউনকে শুধু মডিফাই করা হয়নি, বরং নাউনটা কি সম্পর্কে সেটা বোঝানো হয়েছে। বুঝতে পারছো? এই জন্য এখানে আমরা ব্যবহার করেছি, নাউনটা কি সম্পর্কে সেটা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, তো যাই হোক, তাহলে আমরা দেখি এখানে পরবর্তী কি বলছে। অ্যাডজেক্টিভ ক্লজে চলে আসে এবার। অ্যাডজেক্টিভ ক্লজগুলো কিভাবে আসে? অ্যাডজেক্টিভ ক্লজ ওই যে নাউনের পরে বসে নাউনকে মডিফাই করে, আর অ্যাডজেক্টিভ ক্লজে যে প্রোনাউনগুলো ব্যবহার করে থাকি তাকে আমরা
কি বলছিলাম pronoun. রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ রিলেটিভ প্রোনাউন বলে, তাই না? তাই হচ্ছে a subordinate clause which acts as an adjective in a sentence is called an adjective clause. Like an adjective, it modifies, add information to a noun or pronoun in the sentence, তাই তো? হ্যাঁ মডিফাই করে। An adjective clause mostly start with a relative pronoun. এতে রিলেটিভ প্রোনাউন থাকতেই হবে, কখনো কখনো নাও থাকতে পারে যদি সেটা সাবজেক্টের অংশ না হয়, অন্য অংশ হয়। দ্যাট, হুইচ, হু, হুম, হুজ এগুলো হচ্ছে কি আমাদের রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউনগুলো অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে। অর্থাৎ যে সাবঅর্ডিনেট ক্লজ কোনো সেন্টেন্সে কোনো নাউন বা প্রোনাউনের মডিফায়ার হিসেবে বসে, অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে, তাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলি। এগুলো আগে একই কথা বললাম, যেটা আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি, তাই না? দ্য বিল্ডিং হোয়ার হি লিভস কনসিস্ট অফ ম্যানি অ্যাপার্টমেন্ট। আই স আ বয় হু ওয়াজ ক্রাইং। আমি ছেলেটাকে কি কি অবস্থা দেখলাম? আই স আ বয় হু ওয়াজ ক্রাইং, কান্নারত অবস্থায়। তা বলছে ম্যানি অ্যাপার্টমেন্টস দ্বারা গঠিত বিল্ডিংটা কোনটা? যেখানে সে থাকে নাকি, হোয়ার হি লিভস। এভাবে দেখো নাউনের পরে বসেছে। সবসময় অ্যাডজেক্টিভ ক্লজগুলো নাউনের পরে বসে নাউনকে মডিফাই করবে, ঠিক আছে? কখনো 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 কিন্তু যদি রিলেটিভ প্রোনাউনটা সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টের না হয়ে অবজেক্টের হয় বা অন্য কোনো অংশের হয়, তখন কিন্তু অনেক সময় অমিট থাকতে পারে। এটা একটু খেয়াল করো, অনেক সময় রিলেটিভ প্রোনাউন না থাকতে পারে। আমি আগে সেন্টেন্সে লিখি যে দ্য বুক ইউ গেভ মি ইজ ভেরি ইন্টারেস্টিং। এখানে দেখো তো রিলেটিভ প্রোনাউন বাদ পড়ে গেছে। কোন জায়গায় রিলেটিভ প্রোনাউন বসানো যেত? দ্য বুক এর পরে হুইচ। হ্যাঁ, দ্য বুক ইউ, এই যে দ্য বুক ইউ গেভ মি, তাই না? যে বইটা তুমি দিয়েছিলা, তাহলে সেই জায়গায় আমি কি করছি এখানে হুইচ অথবা দ্যাট লাগাতে পারি, কারণ এটা সাবজেক্ট, এই ক্লজের সাবজেক্ট অলরেডি ইউ আছে। কিন্তু যদি সাবজেক্টই হয় তাহলে কিন্তু আমরা বাদ দিতে পারবো না। যেমন দ্য বুক which is about English grammar is lost. কোন বইটা হারিয়েছে? ইংলিশ গ্রামার। হুইচ ইজ অ্যাবাউট ইংলিশ গ্রামার, তাই তো? ইংলিশ গ্রামার। তাহলে এইখানে এই যে ইজ ভার্বের সাবজেক্ট কিন্তু রিলেটিভ প্রোনাউনটা নিজে। আমি যদি এই জায়গাটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু সেন্টেন্স হবে না। দ্য বুক ইজ অ্যাবাউট ইংলিশ গ্রামার ইজ লস্ট, এরকম করে কিন্তু হবে না, ঠিক আছে তো? কারণ যদি রিলেটিভ প্রোনাউনটা সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টই হয় তখন রিলেটিভ প্রোনাউন আমাকে বসাতেই হয়, আর যদি অবজেক্টে হয় তখন কিন্তু আর বসানোর প্রয়োজন হয় না, ঠিক আছে? এই আমি এখানে এটা না বসালেও অর্থ আমার ঠিক থাকতো, আমরা বুঝে নিতাম যেখানে একটা বসেছে। এইভাবে গেল আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। এরপর আসছে অ্যাডভার্বিয়াল ক্লজ হিসেবে, ঠিক আছে? তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ কি? ওই যে ভার্বের, তাই তো? সাবঅর্ডিনেট থাকবে, ক্লজ হিসেবে ভার্বকে মডিফাই করবে, ভার্বের প্লেস, তাই তো, ম্যানার ইত্যাদি। দেখো সাবঅর্ডিনেট ক্লজ হুইচ অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাডভার্ব in a sentence is called an adverbial clause. Like an adverb, it modifies a verb, adjective or another adverb clause in the sentence. It modifies or add information to a verb of action, that especially the main clause, in terms of time, place, manner, purpose, frequency, condition, cause, effect, এই সবগুলোর অর্থ নির্দেশ করে। ভার্বের এই সময়, স্থান, তাই তো, কারণ, উদ্দেশ্য, ধরন, উপায়, হ্যাঁ, বৈপরীত্য, তীব্রতা, তাই তো, কারণ, ফলাফল ইত্যাদি নির্দেশ করতে পারে। আর এই হিসাবে যত ধরনের আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন পেয়েছি সব কিন্তু এখানে বসে। যেমন আমরা প্রথমে পেয়েছিলাম কি সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাই না? এই যে নোটে যে সাবঅর্ডিনেটিং কনজাংশন, হোয়েন, হোয়াইল, হোয়াই, সো দ্যাট, লেস্ট, সিন্স, বিকজ, তাই তো? এরকম ভাবে যত রকমের সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে সেগুলো দিয়ে যুক্ত প্রত্যেকটা ক্লজই হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ হিসেবে বসবে। যেমন এই যে হোয়েন হি ফোনড মি আই ওয়াজ স্লিপিং, আমি ঘুমাচ্ছিলাম। কখন ঘুমাচ্ছিলাম বলো? When he phoned me. হি ফোন্ড মি। I have lost my purse where we were talking. আমি আমার পার্সটা হারিয়েছি কোথায়? যেখানে আমরা কথা বলেছিলাম। যেখানে আমরা কথা বলছিলাম, তাই তো? যেখানে আমরা কথা বলছিলাম ওখানে মানে আমার পার্সটা পড়ে গেছে বা হারিয়ে গেছে। তো সেই হিসাবে দেখো এরা কিন্তু এই যে প্রিন্সিপাল ক্লজের যে ভার্বগুলো আছে সেই ভার্বের কিন্তু এটা দিয়ে সময় বোঝাচ্ছে, এটা দিয়ে প্লেস বোঝাচ্ছে, বা এইভাবে আমরা অন্যান্য বিষয়গুলোকে বোঝাতে পারি। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ মোস্টলি ইউজেস দ্য ফলোইং সাবঅর্ডিনেটিং কনজাংশন। তোমাদের কাজ হবে এই সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো পুরো মুখস্থ করে ফেলা। আগামী দিন আমি একা একা ধরবো এক এক করে, যে প্রত্যেকটা টাইম রিলেটেড এই ধরনের সাবঅর্ডিনেটিং কনজাংশন বুঝতে পারে। কজ রিজন বোঝাতে অ্যাজ, সিন্স, বিকজ। রেজাল্ট বা কনসিকুয়েন্স বোঝাতে সো দ্যাট বা লেস্ট।
পারপাস বোঝাচ্ছে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, কনসেশন দো অল দো, এগুলো ম্যানার বোঝাতে অ্যাজ, অ্যাকর্ডিং অ্যাজ, সো অ্যাজ ইত্যাদি ইত্যাদি, কন্ডিশন বোঝাতে ইফ, আনলেস, ওয়েদার অর নট, প্রোভাইডিং দ্যাট বা প্রোভাইডেড দ্যাট ইত্যাদি, ইন কেস ইত্যাদি। কম্প্যারিজন অর্থে আমরা দ্যান ইউজ করে থাকি। তো এইভাবে এখানে আমি অ্যাডভার্বিয়াল ক্লজের শুরুতে যে সকল সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকতে পারে তার একটা লিস্ট দিয়ে দিয়েছি। এগুলো থাকলেই আমরা বুঝে নিব যে যদি ভার্বকে মডিফাই করে তাহলে হচ্ছে কি সেটা Adverb. অ্যাডভার্ব ক্লজ, তাই তো? অ্যাডভার্ব ক্লজ। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি আমাদের ক্লজ নিয়ে আলোচনা। তো আজকে আমরা এটাকে শেষ করে দিতে পারলাম, কারণ বিষয়গুলো আমাদের কাছে বোধগম্য মনে হয়েছে নাকি? আচ্ছা, তো এখন তোমাদের কাজ হবে শীটটা আবারও পুরোটা পড়ে ফেলার পরে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেগুলো নিয়ে কথা বলা, কারণ কিছু জায়গায় সমস্যা হবে, কারণ একই ওয়ার্ড ভিন্ন ভিন্ন কনজাংশন হিসেবে বুঝতে পারে, বিশেষ করে ডিপেন্ডেন্ট ক্লজে। এটা আমরা একটু খেয়াল করবো। ওকে, তাহলে আমরা একটু সামারি টানি বিষয়টা, যে আজকে আমরা কি কি শিখলাম, মানে পুরো ক্লজের ব্যাপারে আমরা প্রথমত কি কি শিখলাম। প্রথমে আমরা ক্লজের কি শিখলাম বলতো? ডেফিনেশন, তাই তো? প্রথমে পেয়েছি আমরা ডেফিনেশনে কি পেয়েছি? ক্লজ হলো কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের একটা পার্ট, যার ভিতরে কি থাকবে? একটা সাবজেক্ট এবং Finite verb থাকবে। ফাইনাইট ভার্ব বা প্রেডিকেট থাকবে। হ্যাঁ, এটা গেল, তাই তো? তারপরে পেলাম হচ্ছে টাইপস। মেইন টাইপস ছিল হচ্ছে দুই ধরনের, তাই না? একটা হচ্ছে কি? জি, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আর ডিপেন্ডেন্ট ক্লোজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এন্ড ডিপেন্ডেন্ট ক্লজ। তারপরে আমরা আসলাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কত প্রকার? দুই প্রকার, প্রিন্সিপাল ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। এটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা সাবঅর্ডিনেট। প্রিন্স না, সাবঅর্ডিনেট কেন? কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট ক্লজ, তাই তো? সরি, কোঅর্ডিনেট ক্লজ। আমরা কাকে সাবঅর্ডিনেট ক্লজ বলছিলাম বলো তো? কাকে? ডিপেন্ডেন্ট ক্লোজ। এই যে এই ক্লজটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলে চিনছিলাম। কেন বলো তো এর নাম আমরা সাবঅর্ডিনেট কেন বলেছিলাম? সাবঅর্ডিনেটর দ্বারা যুক্ত হয়। হ্যাঁ, এটা কারণ এর সাথে কি থাকে? সাবঅর্ডিনেটর থাকে, এই কারণে। এরপর তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা প্রিন্সিপাল ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ বলেছি, কারণ এর সাথে কোঅর্ডিনেটর থাকে, তাই না? এর সাথে কি থাকে? কোঅর্ডিনেটর। কোঅর্ডিনেটরস এর নামকরণ করা যাবে কয়েকটা? and but or when, but, না না, হোয়েন কেন? হোয়েন আসছে এখানে? and but or এন্ড, বাট, অর, দেয়ারফর, সো ইত্যাদি। whereas so ইত্যাদি। not only, but also. তারপরে আসি, আমরা পাবো হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ কত প্রকার? এই ক্লজ এখানে তিন প্রকার, নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ আর অ্যাডভার্বিয়াল ক্লোজ। হ্যাঁ, আমরা ক্লজ বলবো, ঠিক আছে তো? নাউন ক্লজ, adjective clause, adverbial clause. and adverbial clause। এই হচ্ছে আমাদের টোটাল আলোচনা। তো আশা করি বিষয়টা একদম ক্লিয়ার হয়েছে, মানে এখানে কোনো রকম আবসা থাকার কিছু নাই, যে স্যার আমি এটাকে আবসা লাগতেছে, আমি বুঝতেছি না এই জিনিসটা কি। হ্যাঁ, এখন ধরতে পারাটা আমাদের প্র্যাকটিসের ব্যাপার, কিন্তু ক্লজ নিয়ে যে কমপ্লিট একটা আলোচনা, সেটা নিয়ে তো আশা করি আর কিছু থাকার কথা না, ঠিক আছে? হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের ব্যাপার। এখন এইগুলোকে তোমরা যত বেশি এখন প্র্যাকটিস করবা, পড়তে পড়তে যখন ধরার এখন যা কিছু রিডিং পড়তে যাও, এই যে তিনটা জিনিস সবসময় ধরার চেষ্টা করবা, অন্তত আগামী 1 মাস যাই পড়তে যাও। স্যার ক্লাসটা কি সম্পূর্ণ রেকর্ড পাবো? সম্পূর্ণ রেকর্ড বলতে আজকে রেকর্ডিংটা তো অর্ধেক হয়েছে, মানে আধা ঘন্টা হয়েছে, সেটা তো আধা ঘন্টাও না, তারও কম, কারণ আমরা তো প্রথম থেকে রেকর্ড করি নাই, তাই না? এখন জি স্যার। আগের যে ব্যাচ ছিল সেই ব্যাচের রেকর্ড ক্লাসটা আমি এখানে শেয়ার করব। আমি আজকে ভুলে গেছি যে এটাকে রেকর্ড চালু করতে হবে। হ্যাঁ, তো কথায় কথায় ভুলে গেছি। ঠিক আছে স্যার। আচ্ছা, তো এই হচ্ছে আজকে আলোচনা। তাহলে তোমাদের কাজ হবে রিভাইজ, read and revise all the sentence structures, read and revise all the phrases from the sheet, and আজকের মতো আমাদের বেসিকের কিছু আলোচনা শেষ। তার পরবর্তীতে আমরা আলোচনা আসবো হচ্ছে কিছু পরবর্তীতে গ্রামারের, যেটা হচ্ছে ভয়েস এবং টেন্স, ঠিক আছে? টেন্স, ভয়েস, এইগুলোর ব্যাপারে একটু আলোচনা আসতে হবে, কারণ ওখানে তোমরা অনেক সময় লিখতে গিয়ে ভুল করবা।
এটা রিভাইজ অল দা ক্লজেস ফ্রম দা শীট। এই তিনটা শীট তোমাদের খুবই জরুরি, ঠিক আছে? ওকে, তাহলে আগামী ক্লাসে আমরা একটা রিডিং পড়বো, একটা প্যাসেজ, ঠিক আছে? এই একটা প্যাসেজ আমরা রিডিং পড়বো এবং প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা এই তিনটা জিনিস ধরে ধরে আলোচনা করবো, ঠিক আছে? তো প্রথমে পুরো সেন্টেন্সটা, তারপর তার ভিতরে ক্লজ, ক্লজের ভিতরে সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচারের ভিতরে আবার আমাদের ফ্রেজ। এইভাবে প্রথমে কি ধরতে হবে বললাম, প্রথমে একটা সেন্টেন্স দেখার পর প্রথমে ধরতে হবে ক্লজ, ঠিক আছে? তো তারপরে ক্লজের ভিতরে আমরা সবগুলোর ধরবো হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার, তারপরে সেন্টেন্স স্ট্রাকচারের প্রত্যেকটা পার্টে কোনো ফ্রেজ আছে কি নেই সেটা দেখব। এইভাবে আমাদের কিন্তু একটা সেন্টেন্সকে একদম ভেঙে চুরে চুরমার করে বুঝে নিতে হবে। আচ্ছা, আর এগুলো পড়তে থাকো যেগুলো দিচ্ছি, তাহলে আগামী ক্লাসে আমাদের ওই কাজটাই হবে, প্র্যাকটিস কাজ, ঠিক আছে? আর তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করো, বুঝতে সুবিধা হবে তাহলে। আচ্ছা, এমনি আর কারো কোনো কথা আছে বলো? আচ্ছা, তো ঠিক আছে। তো সকলকে ধন্যবাদ। তবে খুবই অস্বস্তিকর একটা কথা হলো যে তোমরা এতজনের ভিতরে মাত্র, আচ্ছা একটু মিউট রাখো রাকিবুল, হ্যাঁ, মাত্র 8 জন ক্লাসে জয়েন করেছো। এটা শেষ পর্যন্ত আমার খুবই, স্যার আমাদের ক্লাসগুলো সকালে নেওয়া যাবে না না না, ক্লাস সকালে নেওয়া যাবে আজকের মতো? না স্যার, সন্ধ্যায় বেটার হবে, না, সন্ধ্যায় বেটার হবে। সকালে তো হবেই না, কারণ ক্লাসের ব্যাপার আছে, অনেকের ক্লাসে যাওয়ার ব্যাপার আছে। আজকে ছুটি তো, তাই না? কলেজ ছুটি না আজকে? জি স্যার, আজকে ছুটি। ছুটি বলে আমি নিতে পারলাম, ছুটি না হলে আমি এই সময় নিতাম না, পরে দরকারে পরে নিতাম। কিন্তু যেহেতু ছুটি পেয়েছি আর দেখলাম যে তোমাদের বেশ কিছু ক্লাস আমি মিস করে ফেলেছি, আমি এই ক্লাসগুলো যেভাবে পূরণ করে দিব। একটু এদিক ওদিক খুব ব্যস্ততার কারণে গেল এই কদিন, তো টেনশন করার কিছু নেই, যেগুলো পড়া বলছে একটু পড়ে ফেলো, আগে স্যার, হ্যাঁ বলো। স্যার নতুন বেসে কি ক্লাস 3টাই করছেন? মানে আমি আজকে এটা ফার্স্ট করলাম আর কি। 3টা না, 3টা ক্লাস হয়েছে। এটা নিয়ে কত, এই যেখানে ক্লাস সংখ্যা আমি লিখে দিয়েছি, ক্লাস আজকে নিয়ে হচ্ছে 6ষ্ঠ ক্লাস। ওইগুলো কি সবগুলো রেকর্ড আছে? হ্যাঁ, সবগুলো রেকর্ড আছে, গুগল ক্লাসরুমে তো আছে, আমি তো বলেই দিয়েছি যে কোথায় রেকর্ড ক্লাসগুলো আছে। ঠিক আছে স্যার। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, ক্লাসে যুক্ত হওয়াটা জরুরি। এই যে প্রত্যেকটা ক্লাস না করা মানে নিজেকে পিছিয়ে ফেলা, এটা পিছিয়ে ফেলা। যদি কারো কাজ থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই যে সকালে ক্লাসটা নিলাম, এটা অনেকেই করতে পারতা, তারপরে দেখলাম যে অধিকাংশই তোমরা করলা না। প্রায় বললাম মাত্র 20% স্টুডেন্ট তোমরা ক্লাস করেছো, বাকি 80% না। এটা খুবই খারাপ চিহ্ন আর কি। হ্যাঁ, এখন পিছাবা আস্তে আস্তে, আর পরে গিয়ে হইচই করবা, সেটা আসলে তখন আর কোনো কাজ হবে না। ওসব বলে কোনো লাভ নেই। পড়াশোনা তো সস্তা বিষয় না যে তুমি তোমার মতো করে আরাম ধারাম করে পড়াশোনা করবা। হ্যাঁ, পড়াশোনা করতে হলে একটু কষ্ট করতে হবে, একটু ছাড় দিতে হবে। আমি ঢাকা থেকে নাইটে আসছি, আমি তো ঘুমাতে পারতাম বলো, তাই না? আমি ঘুমাতে পারতাম যে আমার ক্লাস মিছিল আমি একটু পূরণ করে দিই, আজকে ছুটির দিন ছিল আমি করে দিলাম। হ্যাঁ, একটু পরিশ্রম করতে হবে। জীবনে সফল হতে হলে এত সোজা ব্যাপার না ভাই, পরে গিয়ে ওই সার্টিফিকেট ছিড়বা। হ্যাঁ, একই সাথে দেখাচ্ছে চাকরি, আজকে আজকে অনার্স পাস করে কালকে চাকরি পাচ্ছে, আর কেউ 10 বছর ধরে চাকরি পাচ্ছে না। কারণটা কি? শুধু কি ঘুষের খেলা চলে বলো ওই জায়গায় দেশে? কি মনে হয় শুধু কি ঘুষের খেলা চলে যে তার জন্য ভালো ছেলে মেয়ে চাকরি পাচ্ছে না, সব খারাপগুলো পাচ্ছে? কেউ না কেউ তো চাকরি পাচ্ছে, কেউ না কেউ তো চাকরি পাচ্ছে, তাই না? কেউ অনার্স পাস করে চাকরি পেয়ে যাচ্ছে, আর কেউ হচ্ছে 10 বছর ধরে চাকরির পরীক্ষা দিয়েও চাকরির মানে কান কই ধরতে পারতেছে না। কারণটা কি? কারণটা তোমার কোয়ালিটি। সার্টিফিকেট থাকলে তার কোয়ালিটি নির্দেশ করে না, তোমার সার্টিফিকেট তোমার কোয়ালিটি নির্দেশ করে না। কারণ অনেক সময় খাতা দেখার মধ্যে ঝামেলা থাকে, এই জন্য তুমি একটা সার্টিফিকেট পেয়ে যেতেই পারো। আজীবন ক্লাস করনি কিন্তু তুমি সার্টিফিকেট পেয়ে গেছো। হ্যাঁ, সার্টিফিকেট দিয়ে তুমি কিছু করতে পারবে না। অতএব ক্লাস করতে হবে, পড়াশোনা করতে হবে, কলেজ করতে হবে, নিজেকে যোগ্য করে তুলতে হবে। এই যে আমি যে ক্লাস করলাম, এর ভিতরে চাকরির পরীক্ষায় তুমি নিশ্চিত 5টা কোশ্চেন আনসার পাবা, শুধু এই 3টা ক্লাস থেকে। শুধু এই 3টা ক্লাস থেকে তুমি চাকরির পরীক্ষায় 5টা কোশ্চেন মিনিমাম পাবা। ক্লজ থেকে পাবা, ফ্রেজ থেকে পাবা, সেন্টেন্স স্ট্রাকচার থেকে পাবা। তুমি ওরা নাউন ধরতে পারটা মানে পার্সেন্ট স্পিচ ধরতে পারটা নেই তুমি পাবো। তুমি 46তম বিসিএস এর প্রিলি কোশ্চেন ভাবো, তুমি দেখো তার আগের কোশ্চেনগুলো ভাবো, দেখবা ক্লজ, ফ্রেজ এবং সেন্টেন্স স্ট্রাকচার থেকে তোমার কোশ্চেন আছে। ঠিক আছে? ওদাই নাচানাচি করলে তো হবে না, পড়াশোনা না করে। বেসিক ব্যাপারটা ক্লাস করতে করতেই অনার্স লেভেলে থাকলে তোমাকে তৈরি করে ফেলতে হবে, পরে বেসিক করার সময় থাকবে না। হ্যাঁ, আচ্ছা, এই জন্য আমি খুব রাগ হয়, ক্লাসে যুক্ত না হলে আমার খুবই রাগ হয়, মানে ব্যাপক রাগ হয়। সরাসরি থাকলে তো আমি ক্লাস থেকে বের করে দিই মাঝে মাঝে। আচ্ছা, তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। তো পরবর্তী ক্লাসে আবার কথা হবে, মানে কালকে ক্লাস আছে তো নাকি আবার? আগামীকাল? জি স্যার, আগামীকাল। ঠিক আছে, ওকে।
গুড, ওকে, গুড বাই।